বাংলাদেশ নেদারল্যান্ডসের ফার্স্ট টি-20 প্রেডিক্ট কি করছেন, কে জিততে পারে? সিলেটে খেলবেন, 200 রানের উইকেট করার চেষ্টা করা হইতেছে, সেই উইকেটে আপনি নেদারল্যান্ডসকে খুব সহজে হারাই দিবেন। আমরা এখন অত বড় দলও হই নাই। সিলেটে টসটা কতটা ইম্পর্টেন্ট হতে পারে উভয় দলের জন্য? যেহেতু উইকেটটা ব্যাটিং ফ্রেন্ডলি করার চেষ্টা করা হচ্ছে, যদিও বৃষ্টির দিন খুব বেশি সহজ না কাজটা, বাট সিলেটের উইকেট এমনিতেই ভালো হয়, তার মধ্যে ওই পুশটা করা হয়েছে যে উইকেটটা যাতে ব্যাটিং ফ্রেন্ডলি করা হয়। একাদশটা কেমন হইতে পারে? আমি যদি শুরু থেকে চিন্তা করি, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন কুমার দাস। আমরা লাস্ট এপিসোডে আমরা দুজনই কথা বলছিলাম যে সাকিব আল হাসানকে আপনি বলছিলেন 4 ওভার বোলিং করতে দেওয়া হয় না, বাট লাস্ট ম্যাচটাতে হলো। ইমাদ ওয়াসিম বোলিং করেন এই জন্য, কারণ ইমাদ ওয়াসিম প্রথম 2-3-4টা ম্যাচ আমরা দেখছি যে ইমাদ ওয়াসিম শুরুর ওভার বোলিং করছে, কোনো কারণে হয়তো বোলিং করে নেই, এই জন্য হয়তো বলার দরকার হয়েছে, মনে করছে সাকিবকে বোলিং করাইতে হবে, এই জন্য করাইছে। ওয়েলকাম টু বিডি ক্রিক টাইম চিট চ্যাট। আমি ফারদিন রহমান সকাল আছি আপনাদের সাথে। আমার সাথে আছেন আমাদের মাহরুষ প্রত্যয়। সো মাহরুষ প্রত্যয়, আপনাকে প্রথমে আমি জিজ্ঞেস করবো আপনার এক্সাইটমেন্টটা কিরকম বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের প্রথম টি-20 নিয়ে? একটা সময় ছিল যখন বাংলাদেশের ম্যাচ থাকলে আগের দিন রাত্রেবেলা ঘুম আসতো না। ইভেন বাংলাদেশ খুব বড় দলের সাথেও ম্যাচ খেলতো না, জিম্বাবুয়ে, কেনিয়া, ইভেন স্কটল্যান্ডও আসতো 6-7-8-এর দিকে, 9টা-10টার দিকে খেলা শুরু হইতো। সো আমরা রাত্রেবেলা মানে ওই চিন্তা করতাম যে সকাল ম্যাচটা শুরু হবে, দেখবো, প্রথম বলটা দেখতে হবে। ইভেন টেস্ট ম্যাচে যখন সকালবেলা শুরু হইতো, সো আমি বলবো যে একই রকম এক্সাইটমেন্ট এখনো আছে, এটা বললে আসলে ভুল হবে, বাট এক্সাইটমেন্ট এখনো কাজ করে যে কালকে বাংলাদেশের ম্যাচ, চিন্তা করি যে কি হবে, ভালো একটা ইনিংস যদি কেউ খেলে ওটা দেখতে কতটা ভালো লাগবে, বা কে ভালো ইনিংস খেলবে, একাদশটা কেমন হবে, উইকেটটা কেমন হবে, রান হবে কিনা, অনেক রকম প্রশ্ন থাকে মনের মধ্যে। ইভেন নেদারল্যান্ডস ভালো একটা ফাইট দিবে কিনা, এমন একটা চিন্তাও আছে। সো সব মিলে এক্সাইটমেন্ট নিয়ে কথা বলছিলাম, এখন একটু কথা বলবো যে সিলেটে টসটা কতটা ইম্পর্টেন্ট হতে পারে উভয় দলের জন্য। ক্রিকেটের টস আসলে সবসময় ইম্পর্টেন্ট, বাট যখন ওয়ানডে ম্যাচ হয় তখন একটু বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়, বা টেস্ট হইলে। কারণ হচ্ছে যে ওয়ানডেতে আপনি দেখবেন যে যখন একটা ইনিংস হয় দিনের বেলা, একটা ইনিংস হয় রাতের বেলা, ডিউ ফ্যাক্টর থাকে, ফ্লাড লাইটের নিচে খেলার একটা ব্যাপার থাকে, বাট খেলাটা যেহেতু কালকে ফ্লাড লাইটের নিচেই হবে, অর্থাৎ সন্ধ্যার সময় খেলা হবে, খুব বেশি ফ্যাক্টর মানে হয়তো বা থাকবে না। টস যদি জিতে যে কোনো দলে আমার কাছে মনে হয় যে ব্যাটিংটা নেওয়ারই চেষ্টা করবে, কারণ যেহেতু উইকেটটা ব্যাটিং ফ্রেন্ডলি করার চেষ্টা করা হচ্ছে, যদিও বৃষ্টির দিন খুব বেশি সহজ না কাজটা, বাট সিলেটের উইকেট এমনিতেই ভালো হয়, তার মধ্যে ওই পুশটা করা হয়েছে যে উইকেটটা যাতে ব্যাটিং ফ্রেন্ডলি করা হয়। সো আমরা আশা করতে পারি যে দল টসে জিতবে সেই দল ব্যাটিংয়ে নেবে, এবং অবশ্যই প্রথমে যারা ব্যাট করে তারা একটু অ্যাডভান্টেজ পাবে, কারণ পরে উইকেটটা একটু লো হয়ে আসে, উইকেটটা পুরনো হয়ে যায়, রাতের বেলা হয়তো বা একটু সমস্যা হবে ব্যাটিং করতে। সো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে খুব বড় বেশি ভাইটাল রোল প্লে না করলেও সবসময় একটা রোল তো থাকেই ক্রিকেটে টসের। বলছিলেন বৃষ্টির দিন, সো বৃষ্টিটা কি কখনো বাধা হয়ে যেতে পারে ম্যাচে? না, সেটা তো বলা যায় না, এই সময় তো যে কোনো সময় বৃষ্টি হয়। ইভেন যখন রোদ দেখতেছি আমরা, রোদের উপর হুট করে আকাশে মেঘ চলে আসে, বৃষ্টি হইতে থাকে। তো সেটা বলাটা আসলে একটা, মিরপুরে আমরা বলতে পারতাম যে মিরপুরে খুব জোরে বৃষ্টি হইলেও আধা ঘন্টা লাগে উইকেট মাঠটা ঠিকঠাক করতে, বাট অন্যান্য মাঠে এত ইজি না। ইভেন দুনিয়ার কোনো মাঠে আমার মনে হয় যে মিরপুরের মাঠের মতো না। সো ব্যাপার হচ্ছে যে বৃষ্টি না হোক সেটাই চাই, বাট হলে তো আসলে এই সময় আসলে প্রেডিক্ট করাটা খুবই কঠিন। আপনি আবহাওয়া দেখবেন যে কালকে রোদ, দেখবেন বৃষ্টি হইতেছে, আবার দেখবেন কালকে বৃষ্টি, দেখবেন রোদ হইতেছে। হ্যাঁ, বৃষ্টিটা খুবই আনপ্রেডিক্টেবল। যেটা আমরা এখন প্রেডিক্ট করব সেটা হচ্ছে, মাহরুষ ভাই আপনার কাছ থেকে প্রথমেই এখন জানতে চাইবো সেটা হচ্ছে যে একাদশটা কেমন হইতে পারে? আমার কাছে মনে হয় বাংলাদেশ 3টা পেসার নিয়ে খেলবে। কারা হতে পারে সেটা? পেসার আমার কাছে মনে হয় তানজিম সাকিব, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তিনজনই প্রথম ম্যাচটা খেলবেন। এবং আমি যদি শুরু থেকে চিন্তা করি, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, জাকির আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, সাকিব, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ। আপনি সাইফ হাসানকে রাখছেন না? সাইফ হাসান তো এমনিতেই থাকতেছে না, মানে চিন্তা করলে আসলে আপনি ওপেনার ব্যাকআপ তো আপনি তো দুইজনকে বসাবেন না যদি ইনজুর্ড বা অন্য কোনো কারণ না হয়। সো আপনি সাইফ হাসানের তো জায়গা প্রথম ম্যাচে হইতেছে না। আপনি 2 ম্যাচ জিতে যাওয়ার পর 3 নম্বর ম্যাচটা সাইফকে খেলাতে পারেন, সোহানকে হয়তো বা খেলাতে পারেন, তার আগে তো না। এক্সপেরিমেন্ট হিসেবে। আচ্ছা, আমরা জাতীয় দল নিয়ে কথা বলছিলাম, এখন আমরা একটু কথা বলবো সাকিব আল হাসানকে নিয়ে। আমরা লাস্ট এপিসোডে আমরা দুজনই কথা বলছিলাম যে সাকিব আল হাসানকে আপনি বলছিলেন 4 ওভার বোলিং করতে দেওয়া হয় না, বাট লাস্ট ম্যাচটাতে হলো 4 ওভার। ইমাদ ওয়াসিম বোলিং করেন দেখে মনে হচ্ছে। কে ইমাদ ওয়াসিম বোলিং করেন এই জন্য, কারণ ইমাদ ওয়াসিম প্রথম 2-3-4টা ম্যাচ আমরা দেখছি যে ইমাদ ওয়াসিম শুরুর ওভার বোলিং করছে, কালকে কোনো কারণে হয়তো বোলিং করে নেই, এই জন্য হয়তো বলার দরকার হয়েছে, মনে করছে সাকিবকে বোলিং করাইতে হবে, এই জন্য করাইছে। আচ্ছা, রবিচন্দ্রন অশ্বিন তিনি আর আইপিএল খেলবেন না, আইপিএল থেকে অবসর ঘোষণা দিয়েছেন তিনি। তো উনি তো এখন বাইরের লিগগুলো খেলতে পারবেন। হ্যাঁ, বাইরের লিগ হতে পারে সেটা বিপিএল খেলা আসলে খুব টাফ। আপনি যদি দেখেন যে একই সময়ে
এসএ টি20 কাছাকাছি সময় হয়, আইএল টি20 হয়তো আমি যদি ভুল না করে থাকি 2 ডিসেম্বর বা 3 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত চলবে। সো ওই সময় আসলে আইপিএল অনেক ফ্র্যাঞ্চাইজি ওইসব জায়গায় টিম নেয়, ওইসব জায়গায় খেলে। সো ওই জায়গা থেকে আমার মনে হয় না তারা আশ্বিনের কেউ ছাড়বে। বাট এটা হইতে পারে যে অনেক প্লেয়ার আছে না যে ওই টুর্নামেন্টটা শেষ করে 2টা 3টা 4টা ম্যাচের জন্য এখানে খেলতে। সো ওই 2-3-4 ম্যাচের জন্য যদি আনা যায়, যদি 10 দিনে অশ্বিন থাকে, আমার কাছে মনে হয় যে যারা ইয়াং ক্রিকেটার আছেন তাদের জন্য খুব হেল্পফুল হবে। অশ্বিন যেভাবে ক্রিকেটটাকে দেখে, বা এমন অনেক ক্রিকেটার আছেন, রাহুল দ্রাবিড় ছিলেন বা অন্যরা ছিলেন, অশ্বিন যেভাবে ক্রিকেটটাকে দেখে সেভাবে আমার মনে হয় না দুনিয়ার অন্য কোনো ক্রিকেটার, খুব বেশি ক্রিকেটার ক্রিকেটটাকে ওইভাবে দেখে। অশ্বিনকে বলে ক্রিকেট সায়েন্টিস্ট অনেকে বলে। সো তার সাথে যদি ড্রেসিং রুম শেয়ার করা যায়, একবার নাইম হাসান বলতেছিলেন যে অফ দ্য রেকর্ডে যে একবার তার সাথে দেখা হয়েছে, অশ্বিন আসলে সবই জানে যে আমি কোথায় বোলিং করব, কোন ওভারে বোলিং করব, কোন বলটা আমি করব, কোন বলটা আমি করতে পারি। সেটা কিভাবে জানে? কারণ পড়াশোনা করে। ক্রিকেটের পাশাপাশি যে পড়াশোনাটা কত ইম্পর্টেন্ট সেটা হয়তো আমাদের ইয়াং ক্রিকেটাররা বুঝতো। যদি অশ্বিন আসে, আমার মনে হয় না আসবে, খুবই আনলাইকলি। বাট যদি আসতো তাহলে হচ্ছে এই উপকারগুলো হ্যাঁ, আমাদেরই মানে এখনো ক্রিকেটারদের আসতে হতো। পারে, আমি জানি না। অনেক সময় ফ্রিও থাকে যে টুর্নামেন্ট শেষ হয়ে গেল, অশ্বিনের দল আগে বাদ পড়ে গেল, হয়তো 10 দিনের একটা গ্যাপ তৈরি হলো, তখন কেউ আনতেই পারে। দীনেশ কার্তিকও তো ছিলেন অনেক আগে থেকে, মানে যদি আমরা দেখি নাই বিপিএল এ, বাট এই টি20 খেলছেন বা অন্যান্য ক্রিকেটারও তো খেলতেছে। শিখর ধাওয়ানও তো নেপালে খেললো। হ্যাঁ, খেলছে। আচ্ছা, আমরা একটু শেষের পর্যায়ে চলে এসেছি। এখন আপনাকে ম্যাচ নিয়ে একটু জিজ্ঞেস করব। বাংলাদেশ নেদারল্যান্ডসের ফার্স্ট টি20 প্রেডিক্ট কি করছেন, কে জিততে পারে? না, প্রেডিক্টিংয়ের ব্যাপার হচ্ছে যে আমি কি আশা করতেছি। আমরা আশা করতেছি বাংলাদেশই জিতবে এবং বাংলাদেশই ম্যাচে ফেভারিট, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। বাট কেউ যদি মনে করে যে নেদারল্যান্ডস খুব সহজ প্রতিপক্ষ, নেদারল্যান্ডস আমরা এমনিতে হারাই দিব, সেটা আসলে ভুল। সেটা আমরা মনে করছিলাম বলে হয়তো 2023 বিশ্বকাপে আমরা তাদের সাথে ওয়ানডে হারছি, এবং তার সাথে আমাদের, আমি যদি ভুল না করে, টি20 হারার রেকর্ডও আছে বহু আগে তাদেরই মাঠে। সো খুব সহজ হবে না। ইভেন লাস্ট যখন নেদারল্যান্ডস এখানে খেলছিল টি20 বিশ্বকাপে 2014 সালে সিলেটের মাঠে 189 রান করছিল সম্ভবত আয়ারল্যান্ড, 189-90 এরকম টাইপের কিছু একটা রান করছিল, আমি তখন ছোট ছিলাম। ওই ম্যাচটাতে মানে নেদারল্যান্ডস কোয়ালিফাই করার জন্য 14 একটু আগে শেষ করতে হতো। 14 একটু আগে না, অনেক আগে 14.2 ওভারে শেষ করতে হইতো ওই ম্যাচটা। তো নেদারল্যান্ডস এটা 13.5 ওভারে জিতে যায়, যদি আমি ভুল না করে থাকি, সংখ্যার হিসাবে যদি ভুল না হয়, বাট ওই কাছাকাছি সময় আর কি। সো 13.5 ওভারে আয়ারল্যান্ডের মতো দলের সাথে 192 রান বা 91 রান বা 89 রান চেজ করা, এটা কিন্তু চারটেখানি কথা না। ওই ম্যাচে 6 ওভারে নেদারল্যান্ডস করছিল 91 রান। ইভেন ওইটা 5-6-7 বছর আমার কাছে মনে হয় যে পাওয়ার প্লেতে, ইন্টারন্যাশনাল পাওয়ার প্লেতে হায়েস্ট রান ছিল। সো নেদারল্যান্ডসই করছে। নেদারল্যান্ডস ইংল্যান্ডকে হারাইছে, লাস্ট ওয়ার্ল্ড কাপে বাংলাদেশকে হারাইছে। ইভেন টি20 ওয়ার্ল্ড কাপে একটা টি20 ওয়ার্ল্ড কাপ যদি আমি আগে যাই, সেখানে তার সাউথ আফ্রিকাকে হারাইছে। সেই দলটাকে আপনি কখনোই ফেলাই দিতে পারবেন না। এবং যখন এমন একটা উইকেটে খেলা হবে যে উইকেটটা আসলে ব্যাটিং ফ্রেন্ডলি, মিরপুর হলে আমি বলতাম যে 90% সম্ভাবনা বাংলাদেশ জিতবে। বাট আপনি সিলেটে খেলবেন, 200 রানের উইকেট করার চেষ্টা করা হইতেছে, সেই উইকেটে আপনি নেদারল্যান্ডসকে খুব সহজে হারাই দিবেন। আমরা এখন অত বড় দলও হই নাই, এবং কনফিডেন্স রাখা আসলে উচিত না, আমাদের সামর্থ্যের প্রতি বিশ্বাস রাখা উচিত। এবং টি20তে আসলে যে কেউ যে করে হারাইতে পারে। আমরা কখনো স্কটল্যান্ডে হারাইতে পারিনি, বাট ইটালি স্কটল্যান্ডে হারাই দিছে। আমরা ইউএর হারাইতে পারিনি ইউএর মাটিতে, বাট ইউএর উগান্ডা হারাই দিছে। সো যে কোনো কিছুই হইতে পারে, আপনি বলতে পারবেন না যে নেদারল্যান্ডস খুব সহজে হারাই দিব, বাট বাংলাদেশই আগে নিয়ে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ মাহারুষ প্রত্যয়, আমরা আজকের মতো এখানে শেষ করছি। ইনশাল্লাহ এরপরে যে আমরা পডকাস্টটা করব সেটাতে হয়তো আমরা আলোচনা করব বাংলাদেশের জয় নিয়ে, এবং আমরা দুইজনই আশা রাখছি যে বাংলাদেশ জিতবে। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। বিদায় নিচ্ছি আজকের মতো। পরবর্তী এপিসোডে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।